নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বর্ষাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে উল্লেখ আছে, বিশ্বাসঘাতকের সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত নয়। বালক শ্রীকৃষ্ণ নন্দ মহারাজকে রাজনৈতিক জ্ঞান দিতে গিয়ে এই কথাটি বলেছেন। নন্দ মহারাজ বালক শ্রীকৃষ্ণের কথা মানতে চাননি, কিন্তু বাস্তব কি বলছে আসুন পাকিস্তানের দিকে একটু দেখে আসি। ছবি অনেক কথা বলে, কিন্তু পাকিস্তানের জল বা পানির জন্য কি লম্বা লাইন। পাকিস্তান ভারতের সঙ্গে তিনটা অফিসিয়াল যুদ্ধ করেছে, আরও 2-3টি আনঅফিসিয়াল যুদ্ধ করেছে, তাতেও পাকিস্তানের শিক্ষা হয়নি। পাকিস্তান কখনো শিক্ষা হবে না। এই কিছুদিনের মধ্যেই দেখবেন পাকিস্তান আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। সেজন্য অপারেশন সিন্দুর এখনও জারি আছে, শুধু স্থগিত রাখা হয়েছে মাত্র। পাকিস্তান নামক দেশটি যতদিন পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন ভারতকে শান্তিতে থাকতে পারবে না। ভারতকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এবার একটু বাংলাদেশের দিকে তাকাই। পাক ভারত যুদ্ধে বাংলাদেশ বা তুরস্কের এত চুলকানি উঠল কেন? কারণ ভারত এই দুই দেশকেই অযাচিতভাবে উপকার করেছে, তার মাসুল ভারতকে গুনতে হবে। গত কয়েক বছর আগে তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে সর্বপ্রথম দেশ হিসেবে ভারত সাহায্যের ডালি নিয়ে হাজির হয়েছিল। আবার 30,000 জওয়ানের রক্তের বিনিময়ে ভারত আমাদের পড়শি দেশ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল। এর ফল তো ভারতকে পেতেই হবে। পাক ভারত যুদ্ধের সময় বাংলাদেশ সরকারি আনুকূল্যে যে ধরনের অপপ্রচার চালিয়েছে তার যোগ্য জবাব কি ভারতের দেওয়া উচিত নয়? ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতি মাসে নিয়ম করে 2-1 করে ভারতের বিরুদ্ধে মুখ খুলেছেন, যেন ভারতই বাংলাদেশে গিয়ে সব সমস্যা সৃষ্টি করে এসেছে। প্রথমে বাংলাদেশ ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে। ভারত বারবার বাংলাদেশকে বোঝাতে চেষ্টা করেছে, কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। প্রতিনিয়ত পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের মতো ইউটিউবাররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উত্তেজিত করে এসেছে। বাংলাদেশের স্পর্ধায় এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে বাংলাদেশ ভারতের পূর্বাংশ জুড়ে একটি নতুন ম্যাপ প্রকাশ করেছে। ভারত স্থলপথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। স্থলপথে জলপথে বাণিজ্যের 2টি অপশন খোলা রেখেছে, একটি কলকাতা বন্দর, অন্যটি মুম্বাই বন্দর। জলপথে বাণিজ্য করতে গেলে 3 গুণ বেশি খরচ হবে। এখন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা মিস্টার বশির আহমেদ খান সাহেব আলোচনায় বসার জন্য স্বনির্বদ্ধ অনুরোধ জানিয়েছেন। অনেক কাঠখড় পুড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির সহিত সাক্ষাৎ করতে সুযোগ পেয়েছিলেন। ইচ্ছা করে ডক্টর মোহাম্মদ ইউনূস 2 মিনিট দেরি করে সেখানে উপস্থিত হন। এদিকে বাংলাদেশের মিডিয়াগুলো তারস্বরে চিৎকার শুরু করে, মাননীয় মোদিজি নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে হাপিত্তেশ করে বসেছিলেন। ভারত একটু আঘাত দিতেই বাংলাদেশের চিৎকার শুরু হয়ে গেছে। আসুন বাংলাদেশের জনগণের কিছু কথা শুনে আসি। পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে ভারত ট্রানজিট সুবিধা বাতিল করেছে। বাংলাদেশ ভারত থেকে আমদানি নিষেধাজ্ঞা, বাংলাদেশ ভারতকে ভারত থেকে যে পণ্য আমদানি করে সেটার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে না কেন? ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া যারা দিত তারা এখন কোথায়? আমি এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাই, আপনি কি বিষয়টা আমাকে একটু বোঝাবেন? মানে আসলে আমরা তো সবাই জানি বিষয়টা অদ্ভুত ব্যাপার। যখন তারা ইন্ডিয়া বয়কটের ডাক দিল, আসলে এটা আওয়ামী লীগ সরকার পতনের জন্য জনগণকে একত্রিত করার স্বার্থে তারা এই শব্দগুলো ব্যবহার করেছে।
ইন্ডিয়া বয়কট। সাধারণ মানুষের যারা ভারত বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, বা কেউ কেউ এদের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী নয় কিন্তু ভারত বিরোধী, মানে দুইটা পক্ষকে তারা একসাথে করে তাদের পক্ষে কাজ করিয়েছে, মানে মোটামুটি তাদের আবেগটাকে পুঁজি করে কাজ করিয়েছে। ইন্ডিয়ার আমদানি রপ্তানি ছাড়া, ভারতের আমদানি রপ্তানি ছাড়া বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, এটা একটা শিশু বোঝে। যে অর্থ যারা জোর করে বা আমাদের আঞ্চলিক ভাষা যদি ঘাওরামি করে, তেরামি করে বলে, সেটা আলাদা বিষয়, কিন্তু রিয়েলিটি মানে বাস্তবতা কিন্তু আলাদা জিনিস। আপনি সাধারণ আপনার পড়শির সাথে আপনি চলতে পারবেন না পড়শিকে ছাড়া। আর সে জায়গায় ভারত একটা বৃহত্তর রাষ্ট্র, এত বড় রাষ্ট্র, মানে তারা পৃথিবীতে তৃতীয় থেকে পঞ্চম অর্থনীতির দেশ, এবং যেই দেশের অর্থনীতি, যে দেশ থেকে আমদানি না করলে আমরা চলতে পারি না, সেই দেশটার সাথে আপনি এতদিন ইন্ডিয়া বয়কট করছেন, এখন ইন্ডিয়া আপনাকে বয়কট করে দিয়েছে। আমি এটা আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে বাংলাদেশ যদি কোনো কারণে তারাই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এক সময়, বাণিজ্য যুদ্ধ শুরু করে, কারণ দেখেন তাদের সামনে যে অস্ত্রটা ফুড চেইন, তারা শুধু যদি আসলে তারাই আমদানি রপ্তানি বন্ধ করার মধ্যে তারা কিন্তু ফুড চেইনটা কেটে দিল, যেটা আমি আগেই বলেছিলাম, সম্ভাবনা দেখেছিলাম। ফুড চেইনটা কেটে দিলে বাংলাদেশে কিন্তু মানুষ এমনি হারামি। আপনি দেখবেন যত বড় হাজি আর কাজী হোক, রমজান মাসে এলে কিন্তু সে 10 টাকার জিনিস 30 টাকা বেচার চিন্তা করে। তো এক মাসেই সে এরকম, রমজানে এরকম হয়ে যায়। তো বাংলাদেশে যখন ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দিবে, এই দেশের যে কোনো জিনিস, আপনি যে কোনো জিনিস, খাদ্যদ্রব্য বলেন, প্লাস্টিক বলেন, কারখানার মালামাল বলেন, যে কোনো জিনিস জাম করে এগুলো বেড়ে যাবে, এবং আমরা মানে ভয়াবহ বিপদের মুখোমুখি। আমাদের সাথে ভারতকে যুদ্ধ করতে হবে না, জাস্ট ফুড চেইনটা কেটে দিলে আমরা বিপদে পড়ে যাবো। সম্ভবত আমরা সেই বিপদের দিকে পড়ে যাচ্ছি। প্রথমে তারা এই 2-3টা রাজ্যের সীমান্তে তারা কারফিউ জারি করছে, ঠিক তার 10 দিন পরেই দেখেন কি করলো, পুরো আমদানি রপ্তানি বন্ধ করে দিল। এবং এতে আমাদের কতটুকু ক্ষতিগ্রস্ত হব সেটা আমরা কয়েকদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্ষতিকে। ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি কি দেখলেন, লেখাটা দেখতে, ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি হচ্ছে, বাংলাদেশ রপ্তানি করে $157 কোটি পণ্য, আর আমদানি করে $900 কোটি পণ্য। তাহলে আমরা যদি ভারত বর্জন করি, তাহলে $900 কোটি ক্ষতি হয় ভারতের। হ্যাঁ, ঠিক না? তাহলে আমরা বর্জন করছি না কেন? কেন আমরা এতদিন এত হই হল্লা করলাম ভারতীয় পণ্য বর্জন, এখন আমরা কেন বর্জন করতে পারতেছি না? ভাই একটু আমি বুঝতেছি না বিষয়টা। অদ্ভুত ব্যাপার, মানে স্ববিরোধী কথা দেখছেন তো, যারা একই মুখে 2 রকম কথা বলে, যেটা আরবিতে মুনাফিকি, ইংরেজিতে হিপোক্রেসি, বাংলায় ভণ্ডামি। আপনি দেখেন আমরা একই সাথে বয়কট করতে চাই, তাহলে 900 কোটি টাকা বয়কট করো, তোমাদের যদি মুরদ থাকে বা কারো মুরদ থাকে। কিন্তু আসলে এই 900 কোটি টাকা আপনি দেখতেছেন, 900 কোটি আমরা আমদানি করি, তাদের ওখান থেকে রপ্তানি হয়। এই 900 কোটির মধ্যে কিন্তু 700 কোটি কিন্তু আমরা হয় খাদ্য, আর তা না হয় যেগুলো থেকে কাঁচামাল থেকে আমরা রপ্তানিযোগ্য পণ্য তৈরি করি। যেমন গার্মেন্টস এর কাঁচামাল, আপনি জানেন যে গার্মেন্টস এর কাঁচামাল, সুতা, এগুলো ভারত থেকে আসে। যদি না আসে, গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। কৃষিতে আমরা বিপদে পড়ে যাব, খাদ্যে আমরা বিপদে পড়ে যাব। সবচেয়ে বিপদে পড়বো কি জানেন? আমাদের দেশের দ্বারাই আমরা বিপদে পড়বো, যেটা আমি একটু আগে বললাম, যে আমাদের দেশের ব্যবসায়ীরাই একটা স্যাবোটাজ ঘটিয়ে তারা দাম এত বাড়িয়ে দিবে যে আমরা সেটা চিন্তা করতে পারবো না। মানে ভারত যদি আমাদের 20% বিপদে ফেলে, আমাদের ব্যবসায়ীরা আমাদের আর 80% বিপদে ফেলবে, মিলে 100% বিপদে করে দেবে। আর ভারত যদি টোটালি আমাদের আকাশপথ বন্ধ করে দেয়, দিতে পারে, এখন সম্ভাবনা আছে, আমাদের আকাশপথ এখন বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমরা আরো বিপদে পড়ে যাবো, ভয়াবহ বিপদে পড়ে যাবো। ফরিদ ভাই, আপনি কি আপনার কথা থেকে আমি একটু আপনাকে একটু সম্পূরক একটা প্রশ্ন করি, আপনি কি এমনটা আশঙ্কা করছেন ভারত যে স্টেপ বাই স্টেপ মনে হয় বাংলাদেশকে একটু কোণঠাসা করে ফেলতেছে, যেটা আকাশ পথের কথা বললেন, এই ধরনের কি সম্ভাবনা কি তৈরি হচ্ছে বলে মনে হয়? আমি মনে করি যে ভারত, এই যে কয়েকদিন আগে কে যেন খুব রাবিশ কিছু কথা বলছে, বলে আমরা সঙ্গত কারণেই আমরা উচ্চারণ করতে পারি না, ভারত সরকার সম্পর্কে নরেন্দ্র মোদীকে তুই করে বলতেছে, যারা আমাদের হাঁটু সমান বয়স। ঠিক আছে, আপনার নরেন্দ্র মোদী তো একটা সিম্বল, নরেন্দ্র মোদী তো একজন ব্যক্তি না, সে একটা সিম্বল। উনি একজন ভারতের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের, তিনি হচ্ছেন একজন প্রধানমন্ত্রী, সে একটা সিম্বল। তাকে নিয়ে আপনি যে ভাষা ব্যবহার করেছেন, এগুলো তারা সহজে মেনে নেবে না। আপনি দেখেন অদ্ভুত ব্যাপার, ভারতের দেশপ্রেম, তারা কালকে কি সিদ্ধান্ত নিয়েছে? গতকাল তারা কংগ্রেস থেকে, এমনকি সবচেয়ে বড় সমালোচক আসাদুদ্দিন ওয়াইসি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার তারা গালি দেয়, সেই লোককে তারা বিদেশের সরকারের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে। আপনি খেয়াল করছেন? অর্থাৎ তারা দেশের সাথে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায়। তো আপনি যখন তার প্রধানমন্ত্রীকে আপনি গালি দিচ্ছেন, বিষয়টা এরকম যে আমার গ্রামের মাতাব্বরকে আমি সমালোচনা করছি, উনি ঘুষ খায়, দুর্নীতি করে, এই সেই, পাশের গ্রামের লোক যখন এসে তাকে গালি দিবে, আমার কাছে মনে হয় ওটা আমাকেই গালি দিয়েছে, তাই না? তো এখন এটা দেশের ব্যাপার। আপনি দেখেন, যেই দিন ভারতের
প্রধানমন্ত্রীর সাথে প্রণব মুখার্জি যখন আসলেন আমাদের দেশে, খালেদা জিয়া কিন্তু দেখা করেন নাই। এটা কিন্তু ভারত খুব সিরিয়াসলি নিয়েছিল। আপনার হয়তো মনে আছে যে অজুহাত ছিল কি, যে সেদিন জামাতের অর্ধ দিবস হরতাল ছিল, একটা অর্ধ দিবস হরতাল ছিল। জি, অর্ধ দিবস হরতালের অজুহাতে প্রণব মুখার্জির সাথে খালেদা জিয়া দেখা করেনি। এটা কিন্তু ভারত এত ছোট ভাবে নেয় নাই, সিরিয়াসলি নিয়েছিল তারা। তার জন্য কিন্তু এই যে 17 বছর যে বিএনপি ক্ষমতার বাইরে, ওইটাও কিন্তু একটা কারণ। আর সে জায়গায় ওই আমার হাঁটুর বয়সের, আপনার হাঁটুর বয়সের ছেলেরা নরেন্দ্র মোদীকে গালি দিচ্ছে, ভারতের জনগণ এবং সরকার কেউ এটা ভালোভাবে নিবে না। সুতরাং এই যে আজকে দেখলেন তারা আমদানি রপ্তানি বন্ধ করে দিল, কালকে দেখবেন কারফিউ জারি করবে রাত্রে, এরপরে দেখবেন কি করে। আমি ভবিষ্যৎবাণী করি কিছু, ভবিষ্যৎবাণী না, এটা আমার মানে অনুমান। আমরা তো আর ভবিষ্যৎ বক্তা না, আমরা তো জ্যোতিষ না, তাই না? আমরা আলোচক, আমাদের ভুল হতে পারে, আমরা তো বলবো না যে এগুলি সত্য। আমরা অনুমান করতে পারি যা যাবে। যেমন এরপরে রাতের বেলা প্রথমে সীমান্তে কারফিউ জারি করবে, তারপর দেখবেন একসময় দিনে কারফিউ জারি করবে টোটাল। কেন বললাম জানেন? কারণ এটা অপ্রিয় হলো সত্য, আমাদের জন্য একটা লজ্জাস্কর ব্যাপার। তবুও বলি, বাংলাদেশের অন্তত 5 থেকে 7% মানুষ ভারতের চোরাকারবির উপর নির্ভরশীল। তারা কিন্তু আমাদের এয়ার টাইট তীর আসতে আছে, অর্থাৎ বাণিজ্য কিন্তু বড়। আপনি দেখেন পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু তারা এই কয়েকদিন আগে যে একটা অলিখিত যুদ্ধ হলো 2-3 দিনের, তারা কিন্তু তার আগে একটা গুলিও নষ্ট করে নাই। তারা পাকিস্তানকে কি করেছে, অর্থনৈতিক ভাবে দেখেন আইসোলেটেড করে দিয়েছে, তাদের পঙ্গু বানিয়ে দিয়েছে, তাদের ভিখারি বানিয়ে দিয়েছে। তাদের সারা পৃথিবীতে পাকিস্তানের পরিচিতি, তারা ভিখারিস্তান। বাংলাদেশের মানুষ যতই পাকিস্তানের লাফালাফি করুক, বিশ্বে পাকিস্তানের মানে ভারত এমন চাল চলেছে যে ওরা চাণক্যের সন্তান। তো ভারতও চাণক্যের সন্তান। আমি ঠিক সেই কাজটাই এখন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যাবে না ভারত, এই রিস্ক সে নিতেই যাবে না। পাকিস্তানের বিরুদ্ধে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে সহজে ভারত মানে পাকিস্তানকে নিয়ে যদি 3 বার ভাবে যুদ্ধে যাইতে, তাহলে বাংলাদেশকে নিয়ে সে 30 বার ভাববে। সঙ্গতকার ঐতিহাসিক কারণে, বিভিন্ন কারণে সেটা ভাববে। তো তাকে সে কি করবে এখন? এই দেখেন টাইট দিয়ে দিচ্ছে। আপনি খেয়াল করেন, আমি বললাম যে সরাসরি 5 থেকে 7% মানুষ চোরাকারবারিতে নির্ভরশীল। দ্বিতীয় আঘাতটি দেবার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আস্তে আস্তে রেডি হচ্ছে। ভারতে বসবাস করি 2 থেকে 6 কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের আগামী 30 দিনের মধ্যেই ভারত থেকে তাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের আর যুদ্ধ করতে হবে না। 2 থেকে 6 কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়াতে পারলে ভারত অনেক নিরাপদ থাকবে এবং বাংলাদেশ ভারতের পায়ে এসে পড়বে। তৃতীয় আঘাতটি রেডি হয়ে যাচ্ছে। ভারতের আকাশপথ ও জলপথ বন্ধ হয়ে যাবে বাংলাদেশিদের জন্য। ভারত ও বাংলাদেশের ম্যাপের দিকে একটু তাকিয়ে দেখুন। ভারতের আকাশপথ বন্ধ হয়ে গেলে বাংলাদেশিদের আর দেশ থেকে বেরোতে হবে না। বাংলাদেশের বিমান বঙ্গোপসাগরের উপর দিয়ে বেরোতে গেলে যে পরিমাণ অর্থ লাগবে তা মেটানোর সাধ্য বাংলাদেশের নেই। আমরা চাই বাংলাদেশে বসবাসরত সকল হিন্দুদেরকে ভারতে আনা হোক এবং ভারতের 2 থেকে 6 কোটির অধিক অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হোক। তাহলেই ভারত বাংলাদেশের ভিতর কোনো সমস্যা থাকবে না। এই কাজটি সরকারি মদতেই করতে হবে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, বরং উত্তরে কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে নিয়ে আসে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।